রূপের কথা কেউ ধর্তব্য করে না। সুমিতার কত রূপ এ বাড়ির আনাচে কানাচে মেলে। সুমিতার বুড়ি বুড়ি দিদি শাশুড়িদের রং দেখলে এখনও তাক লেগে যায় লোকের। চোখ ঝলসে যায় শাশুড়ি খুড়শাশুড়িদের দেখলে। ননদরা যে যেখানে পড়েছে সেখানেই সর্বসম্মতিক্রমে ডাকসাইটে খ্যাতি পেয়ে বসে আছে। এদের কাছে সুমিতা নিষ্প্রভ। সুধীরঞ্জন ওকে এ বাড়িতে নিয়ে এসেছে গুণের টিকিটের জোরে। বিদেশে ঘুরে এসেও কী করে সুমিতা ওর চোখে পড়ল আর মনে ধরালো রং, সেসব অনেক কথা। মোটের ওপর সুমিতার বাবা কোনোদিন সুধীরঞ্জনের মতো আকাশের চাঁদের দিকে হাত বাড়াবার কল্পনাও করেনি। কেউ বলল ভাগ্যের জোরে, কেউ বলল গুণের জোরে। সত্যি এমন গুণী বউ এ বাড়িতে আর কখনো ঢোকেনি। শুধু 3টে পাস করা আর ইউনিভার্সিটির নামকরা মেয়ে বলেই নয়, রান্নায় আর মেয়েলি শিল্পে, ছবি আঁকায় আর কবিতা লেখায়, সমিতি গঠনে আর পত্রিকা পরিচালনে সব দিকে ওর সমান দক্ষতা, সমান নৈপুণ্য। তাছাড়া সুর সরস্বতীকে কণ্ঠে বহন করে এনেছে সুমিতা এ বাড়ির পথ চিনিয়ে। এদের বাড়িতে লক্ষ্মীর পাঁচালি পড়া ছাড়া স্বরকে সুরে রূপান্তরিত করবার আর কোনো পদ্ধতি কখনো শেখেনি মেয়েরা। এদের বাড়িতে গানের চাষ হয় বৈঠকখানায় অবাঙালি ওস্তাদদের মারফত, বাগানবাড়িতে নামকরা বাইজিদের কণ্ঠে। বাড়ির ঝি বউ গান গাইবে এটা অচিন্তিত। সেই অচিন্তিত দুর্ঘটনা যখন ঘটল তখন চাপা ঝড় একটা উঠেছিল বইকি, কিন্তু ঝড়কে শান্ত করে এনেছে সুমিতা সেই সুরেরই মন্ত্রে। শ্বশুর ভাসুর সম্বন্ধীয়রা আড়াল থেকে শুনে যথার্থ বিস্ময়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন এমন নির্ভুল তালমান সম্মিলিত উচ্চাঙ্গের গান গাওয়া কেবলমাত্র নামী ওস্তাদের পক্ষেই সম্ভব। শাশুড়ি দিদি শাশুড়ির দল মুগ্ধ হয়েছেন কীর্তনের মধুর রসে। দেবর আর নন্দাই জাতীয়রা অকুণ্ঠিত প্রশংসায় মুখর হয়ে উঠেছে নানা রসের গান শুনে। আধুনিক আর রাবীন্দ্রিক গজল আর ভজন কিছুতেই খাটো নয় সুমিতা। খাটো হবে না এই তার পণ। তাই একটার পর একটা শিখেছে দ্রুত প্রতিভায়। মেয়ে মানুষে বাঁশি বাজায় এই প্রথম দেখছি। সুমিতার এক পিস্তুত ননদ জাঁকিয়ে এসে বসল সুধীরঞ্জনের কাছে। বিয়ের সময় ও আসতে পারেনি বিশেষ এক বাধায়। সুবিধে পেতেই এসেছে মামার বাড়ি। এসেই শুনল নতুন বউ চারতলার ছাদে, শুনল নতুন বউ বাঁশি বাজাচ্ছে। শোনালো সুমিতারই এক প্রায় সমবয়সী খুড় শাশুড়ি। সর্বনাশ! বাঁশি কি গো ছোট মামি? বীরজা হেসে ঢলে পড়ে। মেয়ে মানুষ বাঁশি বাজায় এ তো কখনো শুনিনি। ছোট মামি বাঁকা হাসির সঙ্গে উত্তর দেন, এখন কত নতুন জিনিস দেখবে শুনবে, এক্ষুনি হয়েছে কি, এ বাড়ির হাওয়া বদলে গেছে। তাই দেখছি, তা হঠাৎ এরকম গাইয়ে বাজিয়ে লিখিয়ে পড়িয়ে মেয়ে আনার শখ হলো যে মামাদের। মামাদের আর কই, তোমার ভাইয়ের বলো। ভাই তো এলাহাবাদ থেকে এসে বলল, এমন মেয়ে দেখে এসেছি হাজারে একটা মেলে না, বিয়ে যদি করতে হয় ওই মেয়ে। বলো কি গো ছোট মামি, এ বাড়ির ছেলে এত বেহায়া হলো কবে থেকে? যবে থেকে তোমাদের নতুন বৌদিকে দেখলো। মুক্তোর মতো দাঁতে ঝিলিক মেরে হেসে উঠল বিদ্যুৎলতা। বিরাজ আঁচলে বাঁধা রূপোর কৌটো থেকে এক টিপ দোক্তা নিয়ে মুখে ফেলে বলে, দেখতে তো শুনলাম এমন কিছু নয়। সর্বনাশ! শুনছ না হাজারে একটা? বিদ্যুৎলতা পানের ডিবেটা তাক থেকে পেড়ে এনে ভাগ্নির হাতে দিয়ে বলে, রং তো আমাদের অলকার চাইতেও নির্সে। অলকাই এ বাড়ির ময়লা মেয়ে। ও মা, তাই নাকি? বীরজা যেন স্তম্ভিত। তাহলে আর ফর্সা কোথায়, নেহাতি মাঝারি। তা মুখ চোখ গড়ন পেটন। দেখো না গে বাপু, আমি কেন বলে দোষের ভাগী হব? বলে উঠে যায় বিদ্যুৎলতা অন্য কাজের অছিলায়। বেশি বলতে আবার ভয় করে। বীরজা মেয়েটি তো সোজা নয়। হেসে হেসে সব কথা শুনে নিয়ে কোন ফাঁকে টুক করে গিয়ে লাগিয়ে দেবে কাকে না কাকে।
কথা, বড় ভয়ানক দু অক্ষরের এই কথাটি এতটুকু এদিক ওদিক হলো তো রক্ষে নেই, অমনি কথার সৃষ্টি হয়ে বসে আছে। কথার পাকচক্রে পাক খায় এ বাড়ির প্রত্যেকের জীবনধারা। গতি স্বচ্ছন্দ হবার উপায় নেই। কথার নুড়ি পাথরে ঠেক খেয়ে খেয়ে চলতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্বাচ্ছন্দ্য নেই বলেই অনেক আবর্ত, অনেক সংকীর্ণতা। প্রত্যেককে ছোবল মারবার চেষ্টায় ফনা উঁচিয়ে বসে আছে। বীরজা সোজা উঠে গিয়েছিল ছাদে, আর বাঁশি কেড়ে নিয়ে হিড় হিড় করে টেনে নামিয়ে এনেছিল সুমিতাকে। থাক, হয়েছে, রাধিকা ঠাকুরুনকে আর বাঁশি বাজাতে হবে না, কেষ্ট ওদিকে ছটফটিয়ে মরছে যে, চলো চলো। সুমিতা এর নাম শুনেছে, দেখেনি, বিনা প্রতিবাদে চলল। শ্বশুরবাড়ি এসে এতদিনে এই শিক্ষাটি ওর হয়েছে, কথা যত কম কওয়া যায় ততই ভালো। নিচে এসে সুমিতাকে একটা চেয়ারে বসিয়ে খাটের উপর জাঁকিয়ে বসল বীরজা সুধীরঞ্জনের কাছে। বাঁশি সম্বন্ধে তীক্ষ্ণ ওই মন্তব্যটি করে হেসে গড়িয়ে পড়ল প্রায় সুধীর গায়ের উপর। সুমিতার মনে হলো কি বাচাল। যাই বলো সুধীদা, বউ কিন্তু রূপে তোমার কাছে লাগে না, পাশে দাঁড়াতেই পারে না। হঠাৎ চকিত হয়ে তাকালো সুমিতা। জালিদার একটা গেঞ্জি গায়ে দিয়ে বালিশের উপর আধশোয়া হয়ে বসে আছে সুধী, যেন আলো জ্বলছে। আশ্চর্য, আগে কি কোনোদিন এমনভাবে লক্ষ্য করেনি সুমিতা? বোধহয় করেনি। ছেলেবেলা থেকে বরাবর নিজের সম্বন্ধেই সার্টিফিকেট পেয়ে এসেছে, তাই তেমন করে খেয়াল হয়নি। নিজের মূল্য সম্বন্ধে যে মর্যাদা বোধ ছিল হঠাৎ যেন আহত হলো, এমন স্পষ্ট করে তুলনা কেউ আগে করেনি। কালোয়াতি গান টান গাইতে পারে নাকি শুনলাম? সব রকমই পারে। সুধীর মুখে তেমন একটা স্থূল আত্মপ্রসাদের হাসি ফুটে ওঠে, যেন দেখে সুমিতার হঠাৎ মনে হয় কি অশোভন, আর হঠাৎই ওর টুকটুকে ঠোঁটের হাসিটা দেখে মনে হয় পুরুষ মানুষের পান খাওয়াটা কি বিশ্রী বেমানান। বীরজা যেন শুধু হাসবে বলেই এসেছে, অকারণে হেসে গড়িয়ে পড়বে। সব রকমই পারে নাচতে? তাও পারে বোধ হয়। মৃদু হেসে একটু চোরা দৃষ্টিপাত করে সুধী সুমিতার চোখের আশায়, কিন্তু সুমিতা ততক্ষণে কঠিন হয়ে উঠেছে বীরজার মন্তব্যে। তবে আর ভাবনা কি, কাজে কর্মে পুজো পার্বণে বাইজির খরচটা বাঁচিয়ে দেবে তোমার বউ, কি বলো? কি কুৎসিত, কি অমার্জিত! কিন্তু আশ্চর্য, সুধী বিরক্ত হলো না, বিরক্ত হচ্ছে না, বরং ঘণ্টাখানেক ধরে হাসি গল্প চালিয়ে যায় স্থূল রসিকতার ভাষায়। কি বিশ্রী! সুধীরঞ্জনকে যেন আজ নতুন দেখল সুমিতা। কই, এরকম অমার্জিত, এমন গ্রাম্য তো মনে হয়নি কোনোদিন সুধীকে। এতদিন সুমিতার মহিমায় বিগলিত ভক্তমূর্তি দেখেছে, সভ্য, সংযত, ভদ্র। সেটা কি আবরণ, চেষ্টাকৃত পালিশ? বীরজার উদ্দাম স্বভাবের হাওয়ায় উড়ে গেল সেই আবরণ, পালিশ গেল মুছে। না হলে বীরজার মতো এমন একটা বাচাল বেহায়া মেয়েকে সুধী সহ্য করছে কি করে? শুধু সহ্যই নয়, বরং যেন বেশ উপভোগই করছে ওর বিশ্রী বাজে মার্কা ঠাট্টা ইয়ার্কিগুলো। ফুলশয্যার রাত্রে নতুন বউয়ের সঙ্গে ভাবটা কতদূর এগোলো একথা কোনো মেয়ে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে পারে, তাও এমন নগ্ন নিরাবরণ ভাষায় ভাবতেই পারে না সুমিতা। অবশ্য এটা সুমিতারই অজ্ঞতার বাড়াবাড়ি। কজন মেয়ে ওর মতো বয়সে এমন অনভিজ্ঞ? কে ওর মতো বাস করে সুরের স্বর্গলোকে? সবচেয়ে অপূর্ব, সব থেকে বিভ্রান্তিকর সমস্ত বয়সটা কে কাটিয়ে দেয় কৃতিত্বের স্বর্ণচূড়ার পানে তাকিয়ে? বীরজার মতো মেয়েই বেশি। সুমিতা কি বীরজাকে ঈর্ষা করছে, না বীরজার অসংযত চাপল্য নিতান্তই ওর চক্ষুর পীড়াদায়ক বলে এই বিরক্তি? অনেকক্ষণ অনেক বকবক করে অবশেষে বীরজা উঠল। যাবার সময় দোক্তার কৌটো খুলে এক টিপ হাতে নিয়ে টানা চোখ টেনে বলে, পারলাম না বাবা তোমার বউকে এক ফোঁটা হাসাতে। এমন গোমরামুখী বউ নিয়ে কি করে ঘর করবে সুধীদা?
তোমার দুঃখে আমার প্রাণ ফেটে যাচ্ছে গো। আহা, মুখ দেখো, যেন মনে হচ্ছে এইমাত্র এই পাপ পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। বলি, বউ তোমার ভাত ডাল খায় তো সুধীদা, নাকি স্বর্গের সুধা খেয়ে থাকে? কি জানি, সুধী হেসে ওঠে। মেয়েদের আহারশালায় যে এ শালাদের প্রবেশ নিষেধ। বাড়া ভাত বেড়ালে ডিঙোতে পারে না, এই তো প্রবাদ মেয়েদের সম্বন্ধে। ছি ছি, সুমিতার সমস্ত মন ছি ছি করে ওঠে। এমন অসংযত ভাষা ওর স্বামীর, এমন অরুচিকর পরিহাসের ভঙ্গি। জীবনটাকে কি সুমিতা জলাঞ্জলি দিয়ে ফেলল নিতান্ত অসাবধানে? জ্যোৎস্নার আলোয় ছাদে বসে বাজাচ্ছিল বাঁশি। বীরজা এসে যেন ওকে সেই উঁচু ছাদ থেকে টেনে এনে ধুলোয় আছাড় মেরেছে। সুরের স্বপ্নটাই শুধু ভেঙে যায়নি, ভেঙেছে বাঁশি, ভেঙেছে সুমিতার স্বর্গ। বীরজা উঠে যায়, কিন্তু সুমিতা তেমন সহজে উঠতে পারে না বিছানায়। দেহ মন সংকুচিত হয়ে থাকে একটা বিমূঢ় বিদ্বেষে। সুধীরের আহ্বানে উঠে যদি বা যায়, নিজেকে গুটিয়ে কঠিন হয়ে পড়ে থাকে একপাশে। কিছুতেই ভুলতে পারে না সুধীরের পান খাওয়া মুখের মাত্রাতিরিক্ত হাসি, অসংযত রসিকতা, বীরজার আঁচল থেকে কাড়াকাড়ি করে দোক্তা খাওয়া। কি হলো তোমার আজ? সুধীরের কণ্ঠে আজ যেন ঈষৎ প্রভুত্বের সুর। হলো কি শুনি? কি হবে? নিতান্ত শ্রান্ত স্বর সুমিতার। কি হবে তা তুমিই জানো। বীরজার সঙ্গে একটাও কথা বললে না কেন? কি কথা বলবো? সেটা আমি শিখিয়ে দেব নাকি? এতটুকু ভদ্রতা শেখনি এতখানি বয়সে? কি উত্তর দেবে সুমিতা? চোখ ছাপিয়ে যার জল উপচে পড়ছে। কাল সকালে ওর কাছে ক্ষমা চেয়ে কথা কইবে, বুঝেছ? তোমরা সবাই কথা কইলে হয় না? সুমিতার স্বর আরও ক্লান্ত। না, হয় না। তুমি 2-4টে পাস করেছো বলেই নিজেকে ওর চাইতে মস্ত বড় ভেবো না, বুঝলে? ওদের টাকা আছে, একলা ও আমাদের সকলকে কিনতে পারে, তা জানো? জানলাম বলে পাশ ফিরে শোয় সুমিতা। সুধীরের সমস্ত দৈন্যই যদি হঠাৎ এমন রূঢ়ভাবে ধরা পড়ে যায়, কি করবে সুমিতা নিজেকে কঠিন করে সরিয়ে নেওয়া ছাড়া? সত্যি তো আর নিজের ভুলের খেসারত দিতে দেওয়ালে মাথা ঠুকতে পারে না, পারে না লোক হাসিয়ে ঘর ছেড়ে ছুটে পালাতে। একা বীরজা সকলকে কেনবার ক্ষমতা রাখলেও অহংকারী নয় বলতেই হবে। নিজেই যে যেচে পড়ে আবার আলাপ করতে আসে সুমিতার সঙ্গে, অথচ ঠিক আলাপ করবার সদিচ্ছাই কি সবটা? কারণে অকারণে সুমিতাকে খাটো করার ইচ্ছেটাও ধরা পড়ছে নাকি? কিন্তু কেন? কেন বীরজা অমন অমায়িক মুখে সুমিতার বাপের মাইনের টাকার অঙ্কটা শুনতে চায়? শুনতে চায় চাকর বাকর কটা ছিল ওদের? সুমিতার মা নিজে রান্না করেন শুনে কেন অত সকরুণ সহানুভূতি জানাতে আসে? সুমিতা তো ওর দিকে ঘেঁষতে চায় না। অনভিজ্ঞ সুমিতা জানে না, চায় না বলেই এই আক্রোশ বীরজার। তাছাড়া ভাড়ার ঘরে বসে কিশমিশ বাছতে বাছতে এ কি অদ্ভুত কথা শুনল সুমিতা? এ কোন ভাষা? সুমিতার আজন্মের পরিচিত বাংলা ভাষা। ভাঁড়ারের পাশের বাসনের ঘরটায় দাঁড়িয়ে কি বলাবলি করছে বিধবা বড় ননদ সুবর্ণ মেজখুড়ির সঙ্গে। দেখেছ মেজখুড়ি, বীরজা লক্ষ্মীছাড়ির রকম, এখনও সুধীর সঙ্গে ঢলাঢলি করে মরছেন। আগে যা করেছিস করেছিস, এখন ওর বিয়ে থা হয়েছে, স্বয়ং পাগল। যাই হোক, 2-4টে পাস করা বউও একটা হয়েছে, এখন আবার ওর সঙ্গে অত মাখামাখি কিসের? আর বলিস নে মা, মেজখুড়ি বলেন। দেখে দেখে যেন গা জ্বলে যাচ্ছে, কবে যে আপদ বিদেয় হবে। লেখাপড়া শিখলে কি হবে, নতুন বউটিও তো আমাদের তেমনি বোকা। সুধীরের কথাও বলি, বিধবা দিদি বিরক্ত ভঙ্গিতে বলেন। নিজে পছন্দ করে বিয়ে করে আনলি, দেখতে দেখতে তো মূর্ছা যাচ্ছিস, তার মাঝখান থেকে আবার এদিক ওদিক মন কেন? তুই আর হাসাসনি বিমলা, মেজখুড়ি শ্লেষ মাখানো হাস্যের সঙ্গে বলেন। পুরুষ মানুষকে আবার বিশ্বাস, তা আবার এ বাড়ির পুরুষ। বীরজা সর্বনাশীও যে তেমনি।
বিমলা তিক্তস্বরে বলে, বয়স তো কম হলো না, এখনো ঢলানেপনা গেল না। বউটার সামনেই কি আদিক্ষেতা না করছে। ও বেচারি নেহাত বোকাশোকা ভালো মানুষ, তাই রক্ষে। এসব কোন ভাষা? সুমিতা কি বেঁচে আছে? আছে পৃথিবীর মাটিতে ভর করে? আছে বই কি, না হলে এখনো বসে বসে নিখুঁত করে কিসমিস বাঁচছে কি করে? কিন্তু কে করছে কাজটা? সত্যিই কি সুমিতা, নাকি সুমিতার প্রেতাত্মা? মুখ দেখে তাই মনে হচ্ছে যে। তবু তারপরেই পরক্ষণেই দাসীর কাছে করতে হলো অসহায় আত্মসমর্পণ। বাদাম বাটা, মসুর ডাল বাটা আর কাঁচা হলুদ নিয়ে যে অপেক্ষা করছিল এতক্ষণ, বাড়ির রীতি। রূপচর্চা এ পরিবারের বউদের প্রধান কর্তব্য। সুমিতার তো আরও বেশি করেই হওয়া উচিত। রঙের ঘাটতি যাতে সহনীয় হয়ে আসে প্রসাধনের জৌলসে। তারপর আহার পর্ব, সেও এক বিরাট ব্যাপার। প্রকাণ্ড দালান অলঙ্কৃত করে যে নারী বাহিনী উক্ত পর্ব সমাধা করতে বসবেন, দেখলে মনে হয় না জগতে আর কোনো কাজ আছে তাঁদের, আছে কোনো ব্যস্ততা। গাল গল্পের সমুদ্র বয়। বেলা গড়িয়ে গিয়ে বিকেল বেলায় ঠেকে। আসন ছেড়ে উঠবার উপায় নাই। পার্শ্ববর্তিনীদের পক্ষে সেটা অপমান। কি অসহ্য এই পরিবেশ! তবু সহ্য হয়ে যায়। সহ্য হয়ে যায় রাত্রি আসে বলে। যে রাত্রি আসে এই ক্লান্তিকর দিনের পুরস্কার বহন করে। অনেক রাত্রে যখন সংসারের চাকা ক্লান্ত হয়ে ঝিমিয়ে আসে, থেমে পড়তে চায়, তখন আছে চারতলায় ছাদ, আছে মাতৃস্নেহের মতো নিবিড় স্নিগ্ধ অন্ধকার, আছে বন্ধুর হাসির মতো কোমল উজ্জ্বল জ্যোৎস্না, আছে কণ্ঠ, আছে যন্ত্র। প্রথম প্রথম সকলকে গান শোনানোর তাগাদা ছিল বেশি। এখন সে কথা প্রায় ভুলেই গেছে লোকে। মনে করে খেয়াল করে কেউ আর শুনতে চায় না। একাই সুমিতা উঠে যায় ছাদে, বাজায় যা খুশি, গুনগুন করে গায় প্রিয় গানের দু এক কলি। নিচের তলায় তখন ওকে উপলক্ষ করে যে উদ্দাম সমালোচনা আর তীক্ষ্ণ ব্যঙ্গের ঝড় বয়, তার কিছুই টের পায় না বেচারা। কি করে জানবে এলাহাবাদের বিখ্যাত মেয়ে সুমিতা রায় এখানে এসে খ্যাত হচ্ছে নিরেট বোকা বলে, সং আর পাগল বলে? এ যুগে যে এখনো এমন বাড়ি আছে তাই কি ছাই জানে ও? কেউ তো বুঝিয়ে দেয় না ওকে। কেনই বা দেবে? সবাই যে প্রতিপক্ষ। এ বাড়ির বউয়ের হাতে আঁকা ছবি সগৌরবে বিরাজ করবে বৈঠকখানায়। এ বাড়ির বউয়ের কণ্ঠস্বর শ্বশুর ভাসুরের কানে। এত বড় অবিচার অনায়াসে মেনে নেবে বাড়ির অন্য বউয়েরা, এটা আশা করা অসঙ্গত। বোঝাতে পারত সুধীরঞ্জন, কিন্তু সে চায় না। অনেক আরাধনায় পাওয়া রাত্রির সময়টুকু তুচ্ছ সাংসারিক কথার কাজে লাগায়। সে অনেক রাত্রে বৈঠকখানা থেকে ফিরে উঠে আসে ছাদে, ঘড়ির খবর জানিয়ে আবেদন জানায় নিচে নামার। তখন চমক ভাঙে সুমিতার, লজ্জায় লাল হয়ে ওঠে। হয়তোবা সেই লজ্জার খেসারত দিতেই নিজেকে নিঃশেষে সমর্পণ করে দেয় সুধীরের উদ্দাম আবেগের কাছে। ইউনিভার্সিটির নামকরা মেয়ে সুমিতা, গুণী ওস্তাদের আদরের ছাত্রী সুমিতার বর্তমান জীবন এইভাবে আবর্তিত হচ্ছে দিন আর রাত্রির চক্রপথে। প্রাণহীন নিরুত্তাপ দিন, মোহময় বিহল রাত্রি। সেই রাত্রির আশ্রয় গেল ভেঙে। আশ্রয়হারা হয়ে গেল সুমিতা। তবে আর সুমিতা তিষ্ঠবে কি করে এখানে? কেন ফিরে যাবে না শান্তিময় কুমারী জীবনের শীতল ছায়ায়? সুধীরের জ্যাঠামশাই সুমিতার বাপকে বললেন, এভাবে নিয়ে যেতে চান যেতে পারেন, কিন্তু মনে রাখবেন আবার ফিরে আসা কঠিন হবে। সুমিতার বাপ অল্প হেসে বলেন, সে দুশ্চেষ্টা করবই বা কেন অবিনাশবাবু? কঠিন কাজকে আমি বড় ডরাই। তাহলে মনস্থ করেই এসেছেন। যাক, খোরপোশের টাকা পাঠানো হবে নিয়মিত। এ বাড়ির বউ পরাহ্ন ভোজন করে না কখনো। সুমিতার বাপ তেমনি মৃদু হেসেই বলেন,
কে যে পর কে যে আপন সেটা নির্ণয় করাও তো একটা সমস্যা। অবিনাশবাবু, অনুগ্রহ করে ওটা পাঠিয়ে আমার আর কাজ বাড়াবেন না। কুটিল হাসির সঙ্গে অবিনাশবাবু বলেন, তা সামাজিক বন্ধনটুকুও যদি অস্বীকার করতে চান তো আলাদা কথা। অবশ্যই অসুবিধে আপনার হবে না, বিদ্বান মেয়ে আপনার উপার্জন করে খেতে পারবে। আচ্ছা, নমস্কার। যাবার সময় সুধীরের কোনো পাত্তা পাওয়া গেল না। গাড়িতে উঠে দেবেশবাবু সস্নেহে মমতায় মেয়ের পিঠে হাত রেখে বলেন, এই 7-8টা মাস কি করে এই চামারদের ঘর করেছিস মা? বাপের কোলে মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলল সুমিতা। উত্তর দিতে পারল না, দেবেই বা কী করে। এ বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাহিরে এসে নিজেই যে অবাক হয়ে যাচ্ছে সুমিতা, এই সুদীর্ঘ সময়টা এখানে কাটিয়ে গেছে ভেবে। যে কাটিয়ে গেল সে কি সুমিতা? সুমিতাকে তার চিরাব্যস্ত মার্জিত পরিবেশের মাঝখানে প্রতিষ্ঠিত করে দিয়ে নিশ্চিন্ত হয়ে বিদায় নিতে পারত লেখনী। নিজে হাঁপ ফেলে সুমিতাকে হাঁপ ফেলবার অবকাশ দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে যেত, যেখানে আছে সকরুণ স্নেহ, অনাবিল প্রীতি, আছে সশ্রদ্ধ বন্ধুত্ব, যেখানে বজায় থাকবে ওর মর্যাদা। নিরুত্তাপ বিষাদ দিন, ক্লেদাক্ত অসহনীয় রাত্রি, যার কোথাও নেই ভয়াবয় অন্ধকারের স্তূপ, যেখান থেকে বিদায় নিল সুমিতা। সেই তো নিশ্চিন্ত ছুটি কলমের, কিন্তু হলো কই সে ছুটি? এখানে এসেও হাঁপ ফেলার বদলে যে হাঁপিয়েই ওঠে সুমিতা। মনে হয় যেখান থেকে বিদায় নিয়ে গিয়েছিল ওর সেই পরিচিত জায়গাটা কোথায় যেন গেছে হারিয়ে। এই ছোট্ট বাড়ির মাপাজোপা সংসারে ওকে যেন আর আঁটছে না। মনে হয় বাড়িটা কি ছোট, জীবনযাত্রার আয়োজনগুলো কি অকিঞ্চিতকর, সুদীর্ঘ দিনটা কি অর্থহীন। তাই কলমটার আর অবসর নেওয়া হয়ে ওঠে না, কারণ সুমিতা নিজেই তাকে পেড়ে নিয়ে বসেছে। মসৃণ কাগজের বুকে যথেষ্ট আঁক কেটে চলেছে মধ্যরাত্রির নির্জনতার সুযোগে। আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি, চলছে ঝড়ো মাতামাতি। দরজা জানলার কপাটে কপাটে কে যেন আছাড় খেয়ে মরছে। বাতাসে বাতাসে তার আর্তস্বর। সেই অদ্ভুত আর্তস্বরে অবশ হয়ে আসছে দেহের প্রতিটি স্নায়ু শিরা, দুর্বল হয়ে উঠছে মন। স্নেহ আর প্রীতি, মর্যাদা আর সম্মান ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে তার মূল্যবোধ। চকিতে বিদ্যুতের আলোয় যা স্পষ্ট প্রখর হয়ে উঠেছে, সে একটি বিদ্যুতালোকিত প্রকাণ্ড ঘর। সেই ঘরের সঙ্গে মানান করা উঁচু পালঙ্কের উপর শয্যার সমারোহ। শার্টিন ভেলভেট লেস চিকনের ভারে ভারাক্রান্ত। সে শয্যা যেন সুমিতার এই অনাড়ম্বর শীর্ণ একক শয্যাকে তীব্রভাবে ধিক্কার দিচ্ছে। কিন্তু আলো জ্বলছে কি শুধুই ঘরের সিলিংয়ে? বিছানার উপর জ্বলছে না, চোখ যে ধাঁধিয়ে যাচ্ছে। সেই আলোয় গড়া মূর্তির আগুন রঙা বিহল দুটি বাহু, যাকে উদগ্র আগ্রহে বন্দি করে রেখেছে সে কে? সে তো সুমিতাই। তবে কেন সুমিতা এই আকর্ষণহীন অর্থহীন মৌন শয্যার উদাসীন বক্ষে বিসর্জন দেবে নিজেকে? সামান্য অভিমানে জীবনটা করবে বাজে খরচ? কেন সমস্ত দ্বিধা কাটিয়ে টেনে নেবে না কাগজ আর কলম? কেন রচনা করবে না নিজের ভাগ্যলিপি, যে লিপি নিজের হাতে ছিঁড়ে এসেছে অসতর্ক অবিবেচনায়? তাই মধ্যরাত্রির নির্জনতার সুযোগে সংকোচ ঘুচিয়ে দেওয়া ঝড়ের আড়ালে চিঠি লিখতে বসে সুধীকে। ভয়ানক মন কেমন করছে। অনেক বিদ্যের ছাপমারা শৌখিন সাহিত্যিক ভাষায় নয়, ইনিয়ে বিনিয়ে মেয়েলি ভাষায়। এছাড়া অন্য ভাষা বোঝবার ক্ষমতা যে সুধীরের নেই, সে সত্যটা তো অজানা নয় সুমিতার।